হাওড়ায় পুরভোট না হওয়া নিয়ে রাজভবনকেই দায়ী করলেন স্পিকার। এই ইস্যুতে পাল্টা রাজ্যের ভূমিকায় সরব রাজ্যপাল। তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তরজা। ফের প্রকাশ্যে রাজ্যপাল সংঘাত। বিতর্কের কেন্দ্রে হাওড়া পুরসভার ভোট। হাওড়া পুরভোট স্থগিত নিয়ে রাজ্যপালকেই দায়ী করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় যে এইটা দ্রুত গতিতে পাস না হওয়ার জন্য হাওড়া পৌরসভার ভোট হতে পারলো না। এটা না হওয়ার কোনো কারণ ছিল না। যদি আমাদের দেশে কৃষি বিল, 3টে কৃষি বিল ওভারনাইট যদি রাষ্ট্রপতি সই করে সেটাকে পাস করিয়ে দিতে পারেন, প্রত্যাহার যেটা হলো, যেটা বাতিল করা হলো, সেটাও এক রাত্রির মধ্যে তিনি পাস করিয়ে দিলেন। এবং এটাকে বুঝতে হবে যে প্রয়োজনীয়তা কত, গুরুত্ব কত। আমি জানি না উনি কি উদ্দেশ্যে নিয়ে এটাকে রেখেছেন, উনি বলতে পারবেন, আপনার ওনাকে প্রশ্ন রাখুন। হাওড়া পুরসভার সংশোধনী বিল এনেছে রাজ্য। অনুমোদনের জন্য বিল রয়েছে রাজভবনে। অনুমোদন দেননি রাজ্যপাল। বিল সংক্রান্ত তথ্য তলব করে রাজভবন। এই নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 24th November 2021, with respect to the Howrah Amendment Bill, I had asked some documentation. Imagine how many days have passed by. That documentation is yet to be made available. এই ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যপাল পদের সম্মানটিকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন এই ব্যক্তিগতভাবে এই মানুষটি। ফলে স্পিকার যা বলেছেন, পুণ্য কাজ করেছেন, পবিত্র কাজ করেছেন, কম ডোজ দিয়েছেন, আরো ভরপুর দেওয়া উচিত ছিল। সেক্ষেত্রে হাওড়া শহরকে একেবারে সমস্ত রকম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত করে প্রায় 2.5-3 বছর ধরে প্রশাসকের নামে দলের নেতাদের মাথায় বসিয়ে রেখেছেন, যথাসময়ে নির্বাচন করেন। 2018 ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হয় হাওড়া পুরসভা। দীর্ঘ 3 বছর প্রশাসক বসিয়ে কাজ চলছে। সম্প্রতি হাওড়া পুরসভা থেকে বালিকে বিচ্ছিন্ন করার প্রস্তাব আনা হয়েছে। দীর্ঘ 3 বছর ধরে পুরভোট না হওয়ায় বাড়ছে নাগরিক সমস্যা। পুরভোট না হওয়ায় রাজনীতির দড়ি টানাটানিতে দুর্ভোগে বাসিন্দারা। রিপাবলিক বাংলা। কলকাতা বাদে বাকি পুরসভাগুলির ভোট নিয়ে টানাপোড়েন অব্যাহত। রাজ্য এবং নির্বাচন কমিশনের সমন্বয়ের অভাবকেই দায়ী করেছেন বিচারপতি। মঙ্গলবারও এই মামলার শুনানি হবে হাইকোর্টে। রাজ্যের 112টি পুরসভায় ভোট করানো নিয়ে টানাপোড়েন অব্যাহত। হলফনামায় রাজ্যের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য নেই নির্বাচন কমিশনের বক্তব্যের। তাতেই ক্ষুব্ধ আদালত। রাজ্য সরকার মে মাসের মধ্যে 6 থেকে 8 দফায় বাকি পুরসভাগুলির ভোট করাতে চায় বলে হলফনামায় জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশনের বক্তব্য, কমিশনের হাতে রয়েছে 15,687টি ইভিএম। কলকাতার ভোটে লাগবে 7,210টি ইভিএম। গণনা বিলম্বিত হলে পড়ে থাকবে 8,477টি ইভিএম। দফা ভিত্তিক গণনা না হলে ইভিএম থাকবে না। আমরা ভোট চাইবার জন্য মামলা করেছি, ফলে এই নিয়ে কোনো বক্তব্য রাখিনি যখন তারা বলেছিলেন ভোট করাবেন পরের দিনকে দাঁড়িয়ে। আজকে আমরা দেখলাম আগের দিনকে যখন বলছেন মামলা করার সময় বলছেন 30শে এপ্রিলের মধ্যে সব ভোট করিয়ে দেবেন। নির্বাচন কমিশন বলছেন মে মাসের মধ্যে ভোট করাবেন। ভোটটা আদৌ করাবেন তো? একটা রাজ্যের সরকার চলছে, পৌরসভায় কবে ভোট হবে এটা কেউ বলতে পারছে না। এপ্রিলে ভোট শেষ করতে চেয়ে আগে হাইকোর্টে হলফনামা দিয়েছিল রাজ্য। তাহলে কমিশনের হলফনামায় দিন পিছনো হলো কেন? সেই প্রশ্নই তুলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হলফনামা খতিয়ে দেখে মঙ্গলবার নিজেদের মত জানাবে বিজেপি। মঙ্গলবার ওই মামলার শুনানি হবে হাইকোর্টে। রিপাবলিক বাংলা। 86 নম্বর ওয়ার্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজকমল পাঠক। রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক তিনি। গৌরবের সঙ্গে আমি আছি, যদি পার্টি আমাকে বহিষ্কার করে আমি বহিষ্কৃত হব, আমার কিচ্ছু আসে যায় না। রূপা গাঙ্গুলির পর এবার রাজকমল পাঠক। কলকাতা পুরসভা 86 নম্বর ওয়ার্ডে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজকমল পাঠক। 86 নম্বর ওয়ার্ডে পুর নির্বাচন দেখভালের দায়িত্ব বিজেপি দিতে চাইছে বিজেপির অন্যতম রাজ্য সহ সভাপতি তথা এই ওয়ার্ডের বাসিন্দা রাজকমল পাঠককে। এই ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন প্রয়াত বিজেপির কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাস। তাঁরই সমর্থনে বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলির সঙ্গে সম্মুখ সমর এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।
আমাদেরই সাংসদ রূপা গাঙ্গুলি তার হয়ে ক্যাম্পেইন করবে বলে অলরেডি উনি পোস্ট করেছেন, ডিক্লেয়ার করেছেন। এমতো অবস্থায় আজকে যদি আমাকে এখানে নামতে হয়, তাহলে তো আমার সঙ্গে রূপা গাঙ্গুলির একটা লড়াইয়ের জায়গা চলে আসছে। তো আমি কি আমার নিজের সাংসদের সঙ্গে লড়াই করব? এই পরিস্থিতি যারা তৈরি করলো, আমি বলবো তারা দায়িত্ব নিয়ে কাজ করুন, কারণ আমার এলাকায় আমার একটা সম্মান আছে। তা আমি তৃণমূলের সঙ্গে লড়বো না রূপা গাঙ্গুলির সঙ্গে লড়বো, এটাই তো আমি দ্বিধাগ্রস্ত। তাই জন্য আমি এই দায়িত্ব থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি। 19শে ডিসেম্বর পুরো ভোট। এই পরিস্থিতিতে 86 নম্বর ওয়ার্ডে নির্দল কাঁটা ক্রমশই অস্বস্তিতে ফেলছে গেরুয়া শিবিরকে। ভিডিও জার্নালিস্ট দেবাশিস রায়চৌধুরীর সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। বিজেপির পুরভোট প্রচার নিয়ে অসন্তুষ্ট অমিত মালভিয়া। নির্বাচন কমিটির বৈঠকে ওয়ার্ড ভিত্তিক দায়িত্বে থাকা নেতাদের প্রশ্ন মালভিয়ার। 19শে ডিসেম্বর কলকাতায় পুরো ভোট। মনোনয়ন পর্বের পর জোর কদমে চলছে প্রচার পর্ব। যদিও পুরো ভোটের আগে অস্বস্তি ক্রমেই বাড়ছে রাজ্য বিজেপির অন্তরে। প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে। পুরো ভোটের প্রচারেও অনেকটাই পিছিয়ে গেরুয়া শিবির। সোমবার বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে অমিত মালব্যের প্রশ্নের মুখে পড়তে হয় বিজেপি নেতৃত্বকে। সূত্রের খবর, ওয়ার্ড ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের এই নিয়ে প্রশ্ন করেন অমিত মালব্য। প্রচারে অনীহার কারণ হিসেবে সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি শাসক দলের সন্ত্রাসের অভিযোগও সামনে এসেছে। একই সঙ্গে পুরো ভোটে প্রার্থীদের প্রচারের জন্য আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। গুরুত্ব বুঝে আগামী কয়েক দিনের মধ্যেই প্রথম দফায় প্রার্থীদের আর্থিক সাহায্য করবে দল। গেরুয়া শিবির সূত্রে এমনটাই খবর। রিপাবলিক বাংলা। এসএসসি গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় স্বস্তি রাজ্য সরকারের। মামলায় হবে না সিবিআই অনুসন্ধান। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে খারিজ করে সিট গঠনের নির্দেশ ডিভিশন বেঞ্চের। 2 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিটকে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগ দুর্নীতি মামলা অনুসন্ধান করবে না সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চের রায়কে খারিজ করল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। পরিবর্তে এই মামলার তদন্তে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে গঠন করা হলো সিট। তদন্ত করে 2 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে সিট। সিবিআই অর্ডারটাকে সেটাসাইড করে দিলেন। হাইকোর্ট রিটায়ার্ড জজ, যেটা আমরা ট্রায়াল কোর্টেই চেয়েছিলাম, রিটায়ার্ড জজ আর হাই লেভেল কমিটি করা হোক। জজ সাহেব আমাদের রিটায়ার্ড জজ জাস্টিস বাগকে 3টে মেম্বার কমিটি করেছে। তার মধ্যে একজন বোর্ডের আছে, একজন স্কুল সার্ভিস কমিশনের আছে, একটা আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন আছে। 3 জন কমিটি করেছে। 3 জন কমিটিকে বলেছে 2 মাসের ভিতরে রিপোর্ট জমা করতে। প্যানেলের যে জীবন সময় সেটা অতিক্রান্ত হওয়ার পর নিয়োগ হয়েছে, যেটা বেআইনি। এবং সেক্ষেত্রে কমিশন বলছেন যে তারা কেউ রেকমেন্ডেশন করেননি, কিন্তু বোর্ড যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তারা বলছেন না, কমিশনই রেকমেন্ড করেছে। নিয়োগে অস্বচ্ছতা অভিযোগে বিতর্কিত প্রার্থীদের বেতন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। এই নির্দেশও খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। নির্দেশ দেওয়া হয়, মামলায় যারা অন্তর্ভুক্ত আছেন তাদের বেতন বন্ধ করা যাবে না। যাদের মাইনেটা হাইকোর্টে যেটা বন্ধ করে দিয়েছিলেন 500 আই থিঙ্ক 540, ওই অর্ডারটাকে বলেছে মাইনেটা দিয়ে দিচ্ছে। ওই অর্ডারটাকে আপাতত বলেছে মাইনেটা চলবে। সেই অর্ডারটাকে স্টে না সেটাসাইড করেছে। এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চ। সেই রায়ের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। রিপাবলিক বাংলা। ইলামবাজারে ভোট পরবর্তী হিংসায় খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। সেই ঘটনায় বোলপুর আদালতে আত্মসমর্পণ আরও 2 তৃণমূল নেতা কর্মীর। আত্মসমর্পণকারী যাদব বাগদি তৃণমূলের অঞ্চল সভাপতি। আত্মসমর্পণ করতে বলা হয়েছিল, না হলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, এমনটাও কিন্তু উঠে এসেছিল। আর তারপরই এই তৃণমূল কর্মীদের আত্মসমর্পণের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিন আগে 2 জন তৃণমূল কর্মী আত্মসমর্পণ করেছিলেন বোলপুর আদালতে। তারপর আজ ফের 2 জন তৃণমূল কর্মী আত্মসমর্পণ করলেন। গৌরব সরকার খুনের ঘটনায় 24 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাদের মধ্যে এখনো অনেকে পলাতক। আগে 8 জনের খোঁজের ঢাক পিটিয়ে বিজ্ঞপ্তি জারি করে সিবিআই। তাদের মধ্যে 2 জন অর্থাৎ যাদব বাগদি এবং সমীরণ ঘোষ সোমবার বোলপুর আদালতে আত্মসমর্পণ করে। দেখুন, আমাদের অভিযোগপত্রের নাম আছে, সেই জন্য আমরা সিলিন্ডার করছি এবং আমরা নির্দোষ এবং
এবং তদন্তে সেটা প্রকাশ পাবে। আমরা তৃণমূল করি, ওই জন্যই আমাদেরকে ফাঁসি হবে। মোট আজ পর্যন্ত সারেন্ডার এবং অ্যারেস্ট নিয়ে টোটাল হলো 20 জন। কজন বাকি থাকলো? আর বাকি রইলো 4 জন। আজকে ওরা সারেন্ডার হলো, এবার ওদেরকে সিবিআই এসে প্রোডাকশনের একটা ওয়ারেন্টে প্রেয়ার করবে, তারপরে সেদিন পিসির জন্য হেরে যাবে। বোলপুর থেকে ক্যামেরায় প্রসূনের সাথে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তেজনা। অভিযোগ, ব্লক সভাপতি দেবদাস বক্সির অনুগামীরা হামলা চালিয়েছে প্রাক্তন অঞ্চল প্রধান কাজল শেখের অনুগামীদের ওপর এবং বাড়িতে। ঘটনার জেরে 144 ধারা জারি করা হয়েছে গোটা এলাকায়। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। ঘটনার জেরে দুর্গাপুরের কাকসা জাট গড়িয়ায় জারি করতে হলো 144 ধারা। অভিযোগ, তৃণমূলের প্রাক্তন বিদবিহার অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামীদের সঙ্গে কাকসা ব্লক সভাপতি দেবদাস বক্সির অনুগামীদের সংঘর্ষ হয়। অসুস্থ এক দলীয় কর্মীকে দেখতে যান কাজল শেখ, তখনই তার উপর হামলা হয় বলে অভিযোগ। তার বাড়িও ভাঙচুর করা হয়। এক গোষ্ঠীকে বাদ দিয়ে সভা করার অভিযোগ ঘিরে এই সংঘর্ষ বলে অভিযোগ। কাজল শেখ অভিযোগ করেছেন কাকসা ব্লক সভাপতি দেবদাস বক্সির বিরুদ্ধে। ওরা দেবদাসের লোক। দেবদাসকে ব্লক সভাপতি যে আছে তৃণমূলে। তোমরাও তৃণমূল করো? হ্যাঁ, আমরা তো তৃণমূল করি। তাহলে তোমাদের মানলো কেন? মানলো সেটা তো বলতে পারছি না, ঘরেছে হামলা করছে আচমকা। আহত হয়েছে কেউ? আহত হয়েছে 2 জন আছে, হসপিটালে ভর্তি আছে। এই ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই বলে পাল্টা দাবি দেবদাস বক্সির। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, একটা ব্যক্তিগত বা পাড়াগত ব্যাপার আছে। ওই নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে ঝামেলা হয়েছে। পুলিশ প্রশাসন গেছিল ঘটনাস্থলে, ঝামেলাটা বাড়তে দেওয়া হয়নি, ওখানে থেমে গেছে। শাসক দলের এই গোষ্ঠী সংঘর্ষ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। যে নিজের দলীয় অসুস্থ কর্মীকে দেখতে গিয়ে আর মার খেতে হচ্ছে প্রাক্তন অঞ্চল সভাপতিকে, যে কথা আমরা বারবার বলে আসছিলাম যে তৃণমূল গোষ্ঠী কন্দলে জর্জরিত, আর এর উৎস কোথায় এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারছি না, কিন্তু তোলাবাজি এর মেন উৎস এটাই। ঘটনায় কাজল শেখের কয়েকজন অনুগামী আহত হয়েছেন। 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। স্টেডিয়াম তৈরির নামে লক্ষ লক্ষ টাকা তছরূপ হয়েছে, এমনই অভিযোগের সরব রেজিনগরের শুকুরপুকুরের গ্রামবাসীরা। অভিযোগের জেরে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে শোকজ জেলা প্রশাসনের। বিরোধীরাও দুর্নীতির অভিযোগ তুলেছে। শাসক তৃণমূল অবশ্য দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছে। গ্রামের এই 4 বিঘা জমি নিয়ে স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছিল মুর্শিদাবাদের রেজিনগরের শুকুরপুকুর গ্রামে। তার জন্য নাকি বরাদ্দ হয়েছিল প্রায় 22 লক্ষ টাকা, কিন্তু প্রায় 1.5 বছর পরেও এমন অবস্থা। নির্মাণ শুরুর সময় 100 দিনের প্রকল্পে অনেক কাজ পেয়েছিলেন। তখনই নিম্নমানের সামগ্রী ব্যবহারে অভিযোগ ওঠে, ভেঙে পড়ে স্টেডিয়ামের দেওয়াল। গ্রামবাসীদের অভিযোগ, কাজ শেষ হওয়ার আগে রং করতে আসেন কয়েকজন, সে সময় বাধা দিলে কাজ আর এগোয়নি। আপনার এই স্টেডিয়ামের টাকা আমার যতদূর আইডিয়া নতুন কাশীপুর ঝিংড়ি এদেরও অ্যাকাউন্টে এইসব টাকা গিয়ে ওঠানো হয়েছে। হ্যাঁ অবশ্যই পঞ্চায়েত মেম্বার, প্রধান সবাই এতে জড়িত আছে না। টাকা তছরূপের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। এইটা ধরুন মোটামুটি 1 বছর 2-3 মাস তৈরি হইলো, তারপরে মাস 8 পরে এইটা ভেঙে পড়ে যায়। এবার আপনি আমাকে টাকা দিয়েছেন 20 লাখ হোক 22 লাখ টাকা দেন এটা করার জন্য। এবার আমি 4 লাখে 5 লাখে যা পারলাম করে দিলাম, বাকি টাকা তুলে নিয়ে গিয়ে আমার পেট ভোজন করলাম। তাহলে কী করে জিনিস সঠিক মতো হবে আর কী করে থাকবে? গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর দাবি, কোনো দুর্নীতি হয়নি। ওগুলা স্টেডিয়ামের কাজটা শুরু হওয়ার পরই একটা ঝামেলা হয়, ঝামেলা থেকে কাজটা সম্পূর্ণ কোনো ক্লিয়ার হয়নি। তাহলে ওখানে টাকার কোনো দুর্নীতির কোনো গল্প জায়গাতে নেই, যেহেতু কন্ট্রাক্টর যে কাজ পেয়েছিল সে কন্ট্রাক্টর ওই এনার্জির কাজটা শুরু হয়েছিল, তারপরে এনার্জির পেমেন্ট দেওয়া হয়েছে কিছু, কিন্তু ওখানে কোনো রকম কোনো দুর্নীতির কোনো জায়গা নাই। বিরোধী বিজেপি এবং কংগ্রেস দুর্নীতির অভিযোগে সরব। স্টেডিয়ামের দুর্নীতি আরও একটা নতুন উদাহরণ মুর্শিদাবাদের জন্য। 22 লক্ষ টাকা খরচ হয়েছে, একটি ইট গাঁথা হয়নি। এই টাকা কোথায় গেল, অনুপ্রেরণা কার ছিল, সেটা এখন তদন্ত করা উচিত। আমরা এখানকার ডিএম সাহেব মারফত আমরা তদন্ত সাপেক্ষে এটা জানতে চাই। এই টাকা 9-6 হয়ে
স্টেডিয়াম তো দূরের কথা, সেখানে এখন তৃণভোজী প্রাণীরা সেখানে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ গরু ছাগল যারা ঘুরে বেড়াচ্ছে। ওই নামকে বাঁচতে একদিকে একটা মাটির ঢিপি করা হয়েছে, বাকি টাকা আশ্বাস। বিরোধীদের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। কোনো কাজ নাই কাম নাই বলে না, বসে বসে তারা এই সমস্ত বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার, মানুষের কাছে ব্যাড মেসেজ পাঠানোর যে প্রক্রিয়া করছে, এতে লাভ হবে না। কাজে গাফিলতির অভিযোগে কাশীপুর পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে শোকজ করেছে জেলা প্রশাসন। তবে নির্মাণ সহায়ক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। পুরো ভোটের আগে বিজেপির নতুন স্লোগান, পুরো ভোটের আগে বিজেপির নতুন স্লোগান। আগামীকাল বিজেপির পুরো ভোটের ইশতেহার প্রকাশ। আরো একবার জানিয়ে রাখবো, পুরো ভোট সামনে 19শে ডিসেম্বর, তার আগে বিজেপির নতুন স্লোগান। পুরো ভোটকে সামনে রেখেই বিজেপির নতুন স্লোগান, আগামীকাল বিজেপির পুরো ভোটের ইশতেহার প্রকাশ। আমরা সরাসরি যাবো, এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইনপুট ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, কি জানা যাচ্ছে, কি স্লোগান এবং ইশতেহারেই বা কি বলা হতে চলেছে? দেখো, এই কিছুক্ষণ আগেই কিন্তু আইসিসিআর, এই মুহূর্তে আমরা আইসিসিআর এর সামনেই রয়েছি এবং কিছুক্ষণ আগেই আইসিসিআর এর অডিটোরিয়ামে বিজেপি তার প্রার্থীদের নিয়ে তাদের বৈঠক শেষ করেছেন এবং এই বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে অমিত মালভিয়া ছিলেন, রাজ্য নেতাদের তরফ থেকে শুভেন্দু অধিকারী, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, জ্যোতির্ময় মাহাতো, অগ্নিমিত্রা পাল, এরা সবাই ছিলেন এবং এই বৈঠকে কিন্তু একটি নতুন স্লোগানকে সামনে রাখা হয়েছে। বৈঠকের মঞ্চে যে ব্যানার লাগানো ছিল তাতে এই স্লোগান সামনে আনা হয়েছে, কলকাতা জিতবে, জিতবে কলকাতা। এই স্লোগানকে সামনে আনা হলো এই বৈঠকে। আগামীকালও এই বৈঠক হবে এবং সেখানে ওই একই ব্যানার ব্যাকড্রপে রেখেই কিন্তু বৈঠক চলবে এবং এই স্লোগানকে বিজেপির তরফ থেকে প্রচারেও সামনে আনা হবে, এমনটা কিন্তু বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা জিতবে, জিতবে কলকাতা, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু বিজেপি তাদের প্রচার করবে। এবং তার সঙ্গে আরও একটি খবর এই বৈঠক থেকে বেরিয়ে আসছে, বৈঠকে যে প্রার্থীরা এবার উপস্থিত, আজকের বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদেরকে জানানো হয়েছে যে আগামীকালের বৈঠক হয়ে যাওয়ার পর, অর্থাৎ যে অর্ধেক প্রার্থীদের নিয়ে আজ বৈঠক হয়েছে, বাকি অর্ধেককে নিয়ে কাল হবে এবং পরশু দুপুরে বিজেপি তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে এবং কলকাতা ভিশন নামে সেই ইশতেহার। বোঝা যাচ্ছে আগামীকালের বৈঠকের দিকেও নজর রাখা হবে এবং ইশতেহার যেটা আগামী পরশুদিন প্রকাশিত হতে চলেছে সেদিকে তো নজর থাকবে। এই কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইনপুট ঈশানদেব চট্টোপাধ্যায়।